ঋণে জর্জরিত এক মিডল ক্লাস ব্যাংক কর্মচারী, যে নিষ্ঠার সাথে কাজ করে জীবন কাটাতে চেয়েছিল। কিন্তু দরিদ্রতা যখন সততাকে গ্রাস করে ফেলে, তখন হতাশা ও অবহেলায় অন্ধকারে তলিয়ে যায় সে। জীবনের কঠিন পরিস্থিতিতে আলোর পথ হারিয়ে পা বাড়ায় অসৎ পথে, আর অসৎ পথে অর্জন করতে থাকে একের পর এক সফলতা। কিন্তু এর শেষ পরিণতি কি? বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তেলুগু মুভি লাকি ভাস্করের কথা। এখানে ৯০ দশকের এক ব্যাংক কর্মচারীর জীবনের উত্থান এবং পতনের গল্প তুলে ধরা হয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। সময়টা ছিল ১৯৯২ সাল। দিনটা ছিল মার্চ মাসের ২৯ তারিখ। অন্য সব স্বাভাবিক দিনের মতোই সকাল শুরু হয় ভাস্করের। ঘুম থেকে উঠে সবার আগে ভাস্কর জগিং করতে চলে যায়। ভাস্কর থাকে বোম্বে শহরে। জগিং শেষ করে ভাস্কর যখন বাড়িতে ফিরছিল, ঠিক তখনই লক্ষ্মণ রাও নামের একজন সিবিআই অফিসার তার টিম নিয়ে ভাস্করের বাড়ির সামনে উপস্থিত হয়। সিবিআই অফিসাররা ভাস্করকে তাদের কাস্টাডিতে নেয়। এরপর অফিসাররা ভাস্করকে নিয়ে সরাসরি মাগদা ব্যাংকে চলে যায়। ভাস্কর এই ব্যাংকেই জব করে। লক্ষ্মণ ভাস্করকে বলে, আমরা ইন্টারনাল সোর্সের মাধ্যমে খবর পেয়েছি এই ব্যাংকে বড় ধরনের জালিয়াতি হয়েছে। এই বিষয়ে তদন্ত করতেই আমরা এখানে এসেছি। এই মুহূর্তে ভাস্করের স্ত্রী সুমতি ভাস্করকে কল করে বলে, কয়েকজন সিবিআই অফিসার আমাদের বাড়িতে এসে তল্লাশি চালাচ্ছে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ভাস্কর সুমতিকে আশ্বস্ত করে বলে, ভয় পেও না, তাদেরকে তাদের কাজ করতে দাও, আমি কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরব। এটা বলে ভাস্কর ফোন রেখে দেয়। এদিকে সিবিআই অফিসাররা ব্যাংকের কিছু ফাইল চেক করতে শুরু করে। এসবের মাঝে ভাস্কর আমাদেরকে নিজের জীবনের গল্প শোনায়। এখানে ফ্ল্যাশব্যাকে কয়েক বছর আগের ঘটনা দেখানো হয়। সে সময় ভাস্কর এই ব্যাংকেরই একজন জুনিয়র কর্মচারী ছিল। তার বেতন ছিল মাত্র ৬,০০০ টাকা। এই টাকায় সংসার চালানো কষ্টকর ছিল, তাই ভাস্কর বিভিন্ন সময় বিভিন্ন কারণে মানুষের কাছে টাকা ধার করেছে। এভাবে তার ঋণের বোঝা দাঁড়িয়েছে ৩৬,০০০ টাকা। ভাস্করের একটা স্কুটি আছে, যেটা অনেক পুরনো হয়ে গেছে। ভাস্কর তার পুরনো স্কুটারে চেপে প্রতিদিন ব্যাংকে যেত। সে অত্যন্ত নিষ্ঠার সাথে তার কাজ করত। ভাস্করের মতে, সে যদি নিজের কাজগুলো ভালোভাবে সম্পন্ন করে তাহলে খুব শিগগিরই তার প্রমোশন হবে, আর প্রমোশন হলে বেতনও বাড়বে। তখন ভাস্কর তার সমস্ত ঋণ শোধ করতে পারবে। এ কারণেই ভাস্কর প্রতি মাসে তার নির্ধারিত টার্গেটের আগেই কাজ শেষ করত। ৯০-এর দশকে ব্যাংকিং সিস্টেম এখনকার মতো ডিজিটালাইজড ছিল না। সে সময় ব্যাংকে সব কাজ হতো হাতে কলমে। ৩ মাস কিংবা ৬ মাস পর একবার সব ডকুমেন্ট কম্পিউটারে এন্ট্রি করানো হতো। ভাস্কর তার সমস্ত কাজ যেমন নিষ্ঠার সাথে করত, তেমনি অফিসের কর্মকর্তাদের যথেষ্ট সম্মান দিয়ে চলত। কর্মচারী কিংবা কর্মকর্তা সকলের সাথেই ভাস্করের সুসম্পর্ক ছিল। ব্যাংকের স্টোরেজে একটা মারুতি 800 গাড়ি রাখা আছে। এটা মূলত একজন গ্রাহকের গাড়ি। এক গ্রাহক গাড়ি কেনার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছিল। পরবর্তীতে গ্রাহক সেই লোন পরিশোধ করতে ব্যর্থ হয়, তাই ব্যাংক তার গাড়িটা বাজেয়াপ্ত করে নেয়। ভাস্কর প্রতিদিন সেই গাড়িটা দেখে মনে মনে ভাবত, একদিন তারও এমন একটা গাড়ি হবে। ভাস্করকে অপলক দৃষ্টিতে গাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে ভাস্করের বেস্ট ফ্রেন্ড সাম্বা মাঝে মাঝেই ঠাট্টা করে। সাম্বা এবং ভাস্কর ক্লাসমেট ছিল, তবে ভাস্কর ভালো স্টুডেন্ট ছিল। ভালো রেজাল্ট করে নিজ যোগ্যতায় সে ব্যাংকে জব পেয়েছে, আর সাম্বা ছিল খারাপ স্টুডেন্ট, তাই সে পেয়েছে ক্লার্কের জব। কাজের ক্ষেত্রে পদমর্যাদা ভিন্ন হলেও দুজনের বন্ধুত্বে এর কোনো প্রভাব পড়েনি। ভাস্কর তার জবের পাশাপাশি ব্যাংকের গ্রাহকদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে কিছু সাইড ইনকাম করত। একদিন অ্যান্টনি নামের একজন লোক ভাস্করের কাছে লোনের অ্যাপ্লিকেশন নিয়ে আসে। সে ২ লাখ টাকা লোন নিতে চাচ্ছিল। ভাস্কর তাকে জিজ্ঞেস করে, লোনের জন্য জামানত হিসেবে কি রাখবেন? অ্যান্টনি জবাব দেয়, আমার কাছে জামানত রাখার মতো কিছুই নেই, জামানত ছাড়া লোন দেওয়ার কোনো নিয়ম নেই। তাই ভাস্কর অ্যান্টনিকে লোন নিয়ে অসম্মতি জানায় এবং তাকে ফিরিয়ে দেয়। ব্যাংকের কাজ শেষ করে সন্ধ্যায় যখন ভাস্কর বাড়ির পথে রওনা হয়, মহল্লার লোকেরা ভাস্করের স্কুটি থামিয়ে তার কাছে পাওনা টাকা চাইতে শুরু করে। এটা নতুন কিছু নয়, ভাস্করের সাথে এমনটা প্রতিদিনই ঘটে। ভাস্কর বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা পরিশোধের জন্য আরও কিছুদিন সময় বাড়িয়ে নেয়। ভাস্করের পরিবারের অর্থনৈতিক অবস্থা সবসময় এমন খারাপ ছিল না। ভাস্করের বাবা একসময় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কর্মরত ছিল, কিন্তু একসময় ভাস্করের বাবা তার এক বিশ্বস্ত বন্ধুর দ্বারা প্রতারিত হয়, যার ফলে সে গভীর ডিপ্রেশনে চলে যায়। ওই ঘটনার পর থেকে ভাস্করের বাবা কারোর সাথে কথা বলে না। চুপচাপ পত্রিকা পড়া আর চা খাওয়াই তার প্রতিদিনের রুটিন হয়ে গেছে। ভাস্করের মা ভাস্করের ছোটবেলায় মারা গিয়েছে, যার ফলে ভাস্করের ছোট ভাই ও বোনের দায়িত্ব এসে পড়েছে ভাস্করের উপর। ভাস্কর তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। সময়ের পেরিয়ে একটা পর্যায়ে ভাস্করের জীবনে প্রেম আসে।
সুমতিকে ভালোবেসে বিয়ে করে সে। তবে এই বিয়েতে সুমতির পরিবারের সম্মতি ছিল না। সুমতি তার পরিবারের বিরুদ্ধে গিয়ে ভাস্করকে বিয়ে করেছে। বিয়ের কিছুদিনের মধ্যে তাদের পরিবারের সন্তান আসে। তাদের একমাত্র ছেলের নাম কার্তিক। সুমতির স্বপ্ন ছিল আচারের বিজনেস করবে। বিজনেস শুরু করার জন্য সে বহুবার ভাস্করকে বলেছে ব্যাংক থেকে কিছু লোন নিতে, কিন্তু ভাস্কর তাকে সবসময় বলতো আগে পুরনো ঋণ শোধ হয়ে যাক, তারপর বিজনেসের জন্য নতুন করে লোন নেব। ভাস্করের আর্থিক দুর্বলতার কারণে সুমতির পরিবারের লোকেরা সুমতিকে সব সময় তাচ্ছিল্য করত, কিন্তু সে সময় ভাস্করের কিছুই করার ছিল না। সৎপথে উপার্জন করা 6,000 টাকায় সংসার চালাতে অনেক কষ্ট হতো ভাস্করের, তার উপর ঋণের বোঝা। ভাস্করের জীবনে এমন পরিস্থিতিতেও এসেছিল যখন স্ত্রী এবং সন্তানকে নিয়ে খাবার খেতে গিয়ে টাকার অভাবে নিজে না খেয়ে শুধু স্ত্রী এবং সন্তানকে খাবার খাইয়েছে। এত অভাবের মাঝেও ভাস্কর এবং সুমতি একমাত্র সন্তানকে নিয়ে ছোট ছোট সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করত। এদিকে অ্যান্টনি বারবার ভাস্করের কাছে লোনের জন্য রিকোয়েস্ট করতে থাকে। একদিন অ্যান্টনি ভাস্করকে বলে, মালয়েশিয়া থেকে ভারতে একটা জাহাজ এসেছে, সেই জাহাজে আমি কিছু টিভি নিয়ে এসেছি, এর জন্য আমি এখন পর্যন্ত 2.5 লাখ টাকা দিয়েছি, আর বাকি টাকা টিভি ডেলিভারি হওয়ার পরে দিতে হবে। যাদের কাছে টাকা দেওয়ার কথা ছিল তারা হঠাৎ করেই টাকা দিতে অস্বীকার করছে, তাই আর্জেন্টলি আমার 2 লাখ টাকার প্রয়োজন। অ্যান্টনি আরও বলে, ভারতে বর্তমানে ইলেকট্রিক ডিভাইসের চাহিদা খুব বেশি, আপনি যদি আমাকে কোনোভাবে 2 লাখ টাকা ম্যানেজ করে দেন, আমি টিভি বিক্রি করে খুব তাড়াতাড়ি পুরো টাকাটা ফিরিয়ে দেব। আমি যদি কাল কোম্পানিকে ট্রান্সপোর্টের টাকাটা না দিই, তারা আমার সব টিভি বাজেয়াপ্ত করে নেবে, তাই দয়া করে আমার জন্য একটা ব্যবস্থা করে দিন। অ্যান্টনি কথা শোনার পর সাম্বা ভাস্করকে বলে, তোর শ্যালক তো রিয়েল এস্টেটের বিজনেস করে, অনেক টাকার মালিক সে, একবার তাকে জিজ্ঞেস করে দেখ সে টাকা ধার দিতে পারবে কিনা। আমার যদি টাকা ম্যানেজ করে দিই তাহলে টিভিগুলো বিক্রি হয়ে গেলে অ্যান্টনি আমাদেরকেও কিছু লাভের অংশ দিবে। কিন্তু ভাস্কর তার শ্যালকের কাছে টাকা নিতে চাচ্ছিল না, তবুও সে অ্যান্টনিকে বলে, আমি দেখছি কি করা যায়। এরপর ভাস্কর যখন বাড়িতে ফিরে যায়, রাস্তায় পাটেল নামের একজন লোক ভাস্করের বাড়ির সামনে গিয়ে তার পাওনা টাকা ফেরত চায়। ভাস্কর টাকা ফেরত দিতে না পারায় পাটেল ভাস্করের স্কুটির চাবি চায়। ভাস্কর চাবি দিতে চায় না, তখন পাটেল ভাস্করের শার্টের পকেট ছিঁড়ে চাবি বের করে নেয়। এরপর সে স্কুটিটা নিয়ে চলে যায়। যাওয়ার সময় পাটেল বলে, পাওনা টাকা ফেরত দিয়ে স্কুটি নিয়ে আসবে। মহল্লার সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। লজ্জায় ভাস্করের মাথা নিচু হয়ে যায়। পরের দিন ভাস্কর ব্যাংকে যাওয়ার জন্য বের হয়, কিন্তু তার পকেটে একটা পয়সাও ছিল না, তাই সে দৌড়ে দৌড়ে পুরো পথ পাড়ি দেয়। ব্যাংকে পৌঁছানোর পর সে একটা বড় ধাক্কা খায়। এতদিন ধরে ভাস্কর যে প্রমোশনের আশায় নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছিল, সেই পদে অন্য একজনের প্রমোশন হয়েছে। এই ঘটনায় ভাস্কর সহ ব্যাংকের অন্য কর্মচারীরাও হতবাক হয়ে যায়। সবাই জানত ভাস্করেরই প্রমোশন হবে। এই পদের জন্য যতটুকু যোগ্যতা প্রয়োজন ভাস্কর তার দক্ষতা দিয়ে তার বেশি অর্জন করেছে, কিন্তু দিন শেষে প্রমোশন পেল অন্য কেউ। এই ঘটনার পর ভাস্কর অনেক ভেঙে পড়ে। সে রিজিওনাল ম্যানেজারের কাছে গিয়ে বলে, আমি কঠোর পরিশ্রম করে বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার হয়েছিলাম, প্রতি মাসে আমি আমার টার্গেট সময়ের আগেই পূরণ করি, তারপরও আপনি স্বজনপ্রীতি দেখিয়ে আপনার পছন্দের কর্মচারীকে প্রমোশন দিয়েছেন, তাহলে এত পরিশ্রম করে আমার কি লাভ হলো। ভাস্করের কথা শুনে ম্যানেজার রেগে গিয়ে বলে, প্রমোশন যার প্রাপ্য ছিল আমি তাকেই দিয়েছি, আর তুমি তো কাস্টমারের অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে ভালোই সাইড ইনকাম করো। তোমার এই বিষয়টা যদি জিএম জানতে পারে তোমার চাকরি চলে যেতে পারে। তুমি কি চাও আমি তার কাছে কমপ্লেইন করি? এসব শুনে ভাস্কর কাঁদতে শুরু করে। সে ম্যানেজারের কাছে হাত জোড় করে বলে, দয়া করে এমন কিছু করবেন না, আমার চাকরি কেড়ে নেবেন না। কিছু কর্মকর্তা ম্যানেজারকে রিকোয়েস্ট করে ভাস্করকে ক্ষমা করে দেওয়ার জন্য। ম্যানেজার ব্যাপারটা এখানেই শেষ করে। ব্যাংকের সমস্ত কর্মকর্তা কর্মচারীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। সবাই ভাস্করের জন্য অনেক কষ্ট পায়, কিন্তু ভাস্কর সবার সামনে লজ্জিত হয়। তবে কিছুক্ষণ পর ভাস্কর নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক দিনের মতো কাজ করতে শুরু করে। এরপর সন্ধ্যায় ভাস্কর এবং সাম্বা চা পান করতে ক্যাফেতে যায়। সে সময় অ্যান্টনি আবারও ভাস্করের কাছে আসে। অ্যান্টনি বলে, আজ শেষ দিন, আজ যদি আমি টাকা না দিই তাহলে আমার সব টিভিগুলো বাজেয়াপ্ত হয়ে যাবে, আমি অনেক বড় ক্ষতির সম্মুখীন হব। ভাস্কর চুপচাপ অ্যান্টনির কথাগুলো শোনে। এরপর ব্যাগ থেকে 2 লাখ টাকা বের করে অ্যান্টনির হাতে তুলে দেয়। এটা দেখে সাম্বা অবাক হয়ে জিজ্ঞেস করে, এত টাকা তুই কোথায় পেয়েছিস? বর্তমান সময়ে 2 লাখ টাকা সামান্য হলেও 90-এর দশকে 2 লাখ টাকার মান অনেক বেশি ছিল। এ কারণেই এতগুলো টাকা দেখে সাম্বা অবাক হয়ে গিয়েছিল। অ্যান্টনিকে চা আনতে পাঠিয়ে দিয়ে ভাস্কর সাম্বাকে জানায়, আজ ব্যাংকে একজন গ্রাহকের দেওয়া টাকা লকারে না রেখে ভাস্কর গোপনে নিজের ব্যাগে ঢুকিয়ে নিয়েছে। যেহেতু আজ উইকেন্ড, নেক্সট 2 দিন ব্যাংক বন্ধ থাকবে, কেউ টাকার হিসাব করতে পারবে না। ভাস্কর এত রিস্ক নিয়ে কাজটি করেছে কারণ অ্যান্টনি ভাস্করকে প্রফিটের টাকা থেকে কিছু অংশ দেবে। এই মুহূর্তে ভাস্করের টাকার অনেক প্রয়োজন।
ভাস্কর সাম্বাকে বলে, অ্যান্টনি দুদিনের মধ্যে সমস্ত টিভি বিক্রি করে টাকা ফেরত দিয়ে দেবে। সোমবার আমি সকালে সবার আগে ব্যাংকে গিয়ে টাকাটা লকারে রেখে দেব। ভাস্কর আরও বলে, এই ব্যাপারে কেউ জানতে পারলে আমার চাকরি চলে যাবে, কিন্তু আমি এত বেশি সমস্যায় আছি যে এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। সৎ পথে এত পরিশ্রম করেও যখন প্রমোশন পেলাম না, তখন এটা ছাড়া আর কিছুই করার নেই। এরপর অ্যান্টনি ফিরে আসলে ভাস্কর তাকে বলে টাকাটা যেন সময় মতো ফেরত দেয়। এরপর তিনজন একসাথে ক্যাফে থেকে বের হয়। অ্যান্টনি ভাস্কর এবং সাম্বাকে বলে, বর্তমানে ভারতে ইলেকট্রনিক্স ডিভাইসের চাহিদা অনেক বেশি, কিন্তু বাইরের দেশ থেকে আমদানি করার কারণে অনেক বেশি ট্যাক্স দিতে হয়। হাজারে এক একটা টিভির দাম প্রায় 30,000 টাকা। তবে আমাদের সিস্টেমে একটা ছোট গ্যাপ আছে, আর সেটা ব্যবহার করলে আমরা এই বিজনেসে অনেক লাভবান হতে পারবো। সাম্বা জিজ্ঞেস করে, কিভাবে? অ্যান্টনি বলে, ভারতের সিস্টেম অনুযায়ী স্পেয়ার পার্টস আমদানি করার উপর কোনো ট্যাক্স দিতে হয় না, তাই আমরা স্পেয়ার পার্টসের নাম করে টিভির পার্টসগুলো আলাদা করে আমদানি করব। তবে এর জন্য পোর্টে ডিউটিরত কর্মকর্তাদের কিছু ঘুষ দিতে হবে। এভাবে আমদানি করলে আমাদের এক একটা টিভির দাম পড়বে মাত্র 12,000 টাকা। সেই টিভিগুলো যদি আমরা দ্বিগুণ দামে অর্থাৎ 24,000 টাকায় বিক্রি করি, তাহলে আমাদের প্রচুর প্রফিট থাকবে, আর মার্কেটের তুলনায় কম দামে দেওয়ায় বিক্রিও তাড়াতাড়ি হয়ে যাবে। ভাস্কর এবং সাম্বা সব কথা খুব মনোযোগ দিয়ে শোনে। বাড়িতে ফিরে ভাস্কর চিন্তিত হয়ে ভাবতে থাকে অ্যান্টনি সময় মতো টাকাটা ফেরত দিতে পারবে কিনা। পরের দিন রাতের বেলা অ্যান্টনি ভাস্করের বাড়িতে গিয়ে ওই 2 লাখ টাকা এবং সাথে প্রফিটের অংশ ভাস্করের হাতে তুলে দেয়। ভাস্কর অনেক খুশি হয়ে অ্যান্টনিকে জড়িয়ে ধরে এবং সময় মতো টাকাটা ফেরত দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। অ্যান্টনি বলে, ধন্যবাদ তো আমার জানানো উচিত। আপনি আমার উপর বিশ্বাস রেখে হেল্প না করলে আজ আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। ওই রাতেই ভাস্কর পাচারের টাকা ফিরিয়ে দিয়ে স্কুটিটা ছাড়িয়ে নিয়ে আসে। পরের দিন ভাস্কর সবার আগে ব্যাংকে গিয়ে 2 লাখ টাকা লকারে জমা করে দেয়। প্রথমবার ইনভেস্টমেন্ট সফল হওয়ার পর ভাস্কর সিদ্ধান্ত নেয় এভাবেই অ্যান্টনির সাথে বিজনেস করবে। ভাস্কর অ্যান্টনির সাথে পার্টনারশিপে ইলেকট্রনিক্স পণ্য আমদানির বিজনেস শুরু করে দেয়। এই বিজনেসে ভাস্কর সাম্বাকেও সামিল করে। প্রতিবার ভাস্কর গোপনে ব্যাংকের টাকা সরিয়ে অ্যান্টনিকে দেয়, আর অ্যান্টনি সেই টাকা দিয়ে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য আমদানি করে বাজারে বিক্রি করতে থাকে। প্রফিটের টাকা তিনজনের মধ্যে ভাগ করে নেয়। এভাবে টাকা ইনকাম করে ভাস্কর ধীরে ধীরে তার সমস্ত ঋণ পরিশোধ করে ফেলে। ঋণ শোধ করার পর ভাস্কর পরিবারের জন্য টাকা ব্যয় করতে শুরু করে। বাড়িতে দামি দামি আসবাব নিয়ে আসে, পরিবারকে দামি রেস্টুরেন্টে নিয়ে যায়। অল্প সময়ের মধ্যে ভাস্করের লাইফস্টাইলে অনেক পরিবর্তন চলে আসে। ভাস্করের এমন পরিবর্তন দেখে সুমতি সন্দেহ করতে শুরু করে। সুমতি ভাস্করের কাছে জানতে চায় এত টাকা কোথা থেকে আসছে। ভাস্কর বলে, আমি ব্যাংক থেকে লোন নিয়ে বন্ধুদের সাথে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস শুরু করেছি। এটা শুনে সুমতি খুশি হয়। সুমতি আবদার করে এবছর তাদের ছেলের জন্মদিন ধুমধাম করে পালন করবে। সুমতির কথা মতো ভাস্কর কার্তিকের জন্মদিনে জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজন করে। সুমতির আত্মীয় স্বজনরা এসব দেখে অবাক হয়ে যায়। ভাস্করের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায় এতদিন যারা তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, আজ তারাই ভাস্করের উন্নতি দেখে হিংসা করতে শুরু করে। কার্তিকের বার্থডে পার্টিতে অ্যান্টনিও এসেছিল। পার্টির মাঝে অ্যান্টনি ভাস্কর এবং সাম্বাকে ডেকে বলে, আমার ছেলে আমেরিকায় পড়াশোনা করেছে, এখন সেখানেই চাকরি করছে। কয়েক মাস ধরে সে আমাকেও তার কাছে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছে। সেখানে গেলে আমাকে ছেলের ইনকামের টাকায় চলতে হবে, তাই আমি ভাবছি চলে যাওয়ার আগে একটা বড় ডিল নিয়ে কাজ করব। যা প্রফিট হবে তা আমরা তিনজন ভাগ করে নেব। আমার অংশের প্রফিটের টাকা দিয়ে আমি আমেরিকায় গিয়ে ছোটখাটো বিজনেস শুরু করব, যাতে ছেলের উপর ডিপেন্ড করতে না হয়। বেশি প্রফিটের কথা শুনে ভাস্কর এবং সাম্বাও রাজি হয়। সাম্বা জানতে চায়, ডিলটা কিসের? কোনো মাদক জাতীয় কিছু নয় তো? অ্যান্টনি বলে, না, এমন কিছু নয়। এই সপ্তাহে দুবাই থেকে 3টে বিদেশি গাড়ি ভারতে আসবে। গাড়িগুলোর কোনো লিগ্যাল পেপার নেই। আমরা যদি গাড়িগুলো কোনো ডিলারের কাছে বিক্রি করতে পারি, তাহলে অনেক বড় প্রফিট হাতে আসবে। কিন্তু এই গাড়িগুলো নেওয়ার জন্য 10 লাখ টাকা প্রয়োজন। সেই সময়কালে 10 লাখ টাকার মান বর্তমান সময়ের 10 কোটি টাকার বেশি ছিল। ভাস্কর একটু ঘাবড়ে গিয়ে বলে, 2 লাখ টাকা তো আমি সহজে ম্যানেজ করেছি, কিন্তু একসাথে 10 লাখ টাকা কিভাবে ম্যানেজ করব? একসাথে এতগুলো টাকা ব্যাংক থেকে সরালে আমি ধরা পড়ে যাব। ভাস্কর এই ডিলের জন্য রাজি হয় না। অ্যান্টনি ভাস্করকে সময় নিয়ে ভেবে দেখতে বলে। রাতের বেলা ভাস্কর এই ব্যাপারটা নিয়ে চিন্তা করে। নিজের পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে ভাস্কর সিদ্ধান্ত নেয় রিস্ক নিয়েই কাজটা করবে। পরদিন সে খুব সতর্কতার সাথে ব্যাংক থেকে 10 লাখ টাকা সরিয়ে অ্যান্টনির হাতে দেয়। এরপর তিনজন পোর্টে গিয়ে টাকা দিয়ে 3টি গাড়িগুলো রিসিভ করে। এরপর ওরা ওই ডিলারের কাছে যায় যে গাড়িগুলো কিনতে চেয়েছিল, কিন্তু ডিলারের সাথে দেখা করতে গেলে জানতে পারে অন্য একটা মামলায় পুলিশ ওই ডিলারকে গ্রেফতার করেছে। ভাস্করের মাথায় আকাশ ভেঙে পড়ে। ভাস্কর ভাবতে থাকে, যদি সোমবারের মধ্যে 10 লাখ টাকা লকারে জমা করতে না পারে, তাহলে ভাস্করের চাকরি চলে যাবে,
এমনকি জেলও হতে পারে। ভাস্কর সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক গাড়িগুলো বিক্রি করবে। অনেক চিন্তা ভাবনা করে ভাস্কর একটা প্ল্যান বের করে। প্রথমে সে গাড়িগুলোতে সরকারি নম্বর প্লেট লাগায়, তবে ফেক নম্বর প্লেট। তারপর রাস্তা থেকে কিছু ভিখারি ধরে তাদেরকে ভালো পোশাক পরিয়ে পলিটিক্যাল ডিলার সাজায়। এরপর একটা বার ডান্সারকে হিরোইন সাজিয়ে সাথে নেয়, যেন চেকপোস্টে পুলিশ বিশ্বাস করে এগুলো কোনো এমএলএ এর গাড়ি, আর এমএলএ হিরোইন নিয়ে ফুর্তি করতে কোথাও যাচ্ছে। ভাস্করের প্ল্যান কাজ করে। চেকপোস্টে পুলিশ গাড়ি তিনটিকে ভিআইপি গাড়ি ভেবে চেক না করে ছেড়ে দেয়। এরপর ওরা গাড়িগুলোকে গোয়াতে নিয়ে যায়। প্রথমে ওরা ভিখারি এবং বার ডান্সারকে তাদের প্রাপ্য টাকা বুঝিয়ে দেয়। এরপর একজন ডিলারের কাছে বেশ ভালো প্রফিটে গাড়িগুলো বিক্রি করে দেয়। এই ডিল থেকে তারা তিনজনেই মোটা অঙ্কের প্রফিট পায়। এরপর অ্যান্টনি আমেরিকা চলে যায়। পরদিন সকালে ভাস্কর একটা সুটকেসে 10 লাখ টাকা নিয়ে ব্যাংকে চলে যায়। কিন্তু ব্যাংকে পৌঁছানোর পর দেখে ব্যাংকে পুলিশ এসেছে। পুলিশ দেখে ভাস্কর অনেক ঘাবড়ে যায়। ভাস্কর ভাবে সে হয়তো ধরা পড়ে গেছে। ভাস্কর অনেক ভয়ে ভয়ে ব্যাংকের ভেতরে যায়। পরে জানতে পারে ব্যাংকের রিজিওনাল ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার স্ক্যাম করতে গিয়ে ধরা পড়েছে। এই কারণেই ব্যাংকে পুলিশ এসেছে। যদিও ভাস্কর একটু স্বস্তি পায়, কিন্তু এটা ভেবে চিন্তিত হয় যে এই পরিস্থিতিতে কিভাবে টাকাগুলো লকারে রাখবে। এর মাঝে ব্যাংকের জিএম সুটকেসের ব্যাপারে জানতে চাইলে ভাস্কর বলে, আমি গতকাল গ্রামে গিয়েছিলাম, সেখান থেকে সরাসরি ব্যাংকে চলে এসেছি। জিএম এর সন্দেহ হয়, তাই ভাস্করকে সুটকেস ওপেন করতে বলে। ভাস্কর সুটকেস খুলে দেখায়, কিন্তু সেখানে কোনো টাকা ছিল না, শুধুমাত্র কাপড় ছিল। আসলে ব্যাংকের সবাই যখন যার যার কাজে ব্যস্ত ছিল, ভাস্কর সুযোগ বুঝে সুটকেস থেকে টাকা বের করে ক্যাশ কাউন্টারে রেখে দিয়েছে। এবারের মতো ভাস্কর পার পেয়ে যায়। ওই ঘটনার পর ভাস্কর সাম্বাকে বলে, আমি আর এই কাজ করতে পারবো না, এতে অনেক রিস্ক। তবে এতদিন বিজনেস করার পর ভাস্কর এবং সাম্বা দুজনেই মোটা অঙ্কের টাকা জমিয়ে ফেলেছে। সাম্বা ক্লার্কের চাকরি ছেড়ে দিয়ে স্মাগলিং এর বিজনেস শুরু করে, আর ভাস্কর প্ল্যান করে তার জমানো টাকা দিয়ে নিজের এবং সুমতির স্বপ্ন পূরণ করবে। ভাস্কর চিন্তা করে নিজের জন্য একটা গাড়ি কিনবে, আর সুমতিকে আচারের বিজনেস স্টার্ট করিয়ে দেবে। কিন্তু তার আগে একদিন ভাস্করের ছোট ভাই এসে বলে, আমি লন্ডনের একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। আমি যদি এখান থেকে ইঞ্জিনিয়ারিং করি তাহলে মাসে মাত্র 5 কিংবা সর্বোচ্চ 10,000 টাকা স্যালারির জব পাবো। কিন্তু যদি আমি লন্ডন গিয়ে জব করি তাহলে কয়েক গুণ বেশি স্যালারি পাবো। ভাস্কর তার ছোট ভাইকে না করতে পারে না। ভাস্কর তার জমানো সমস্ত টাকা খরচ করে ছোট ভাইকে আমেরিকায় পাঠানোর জন্য। এরপর কিছুদিন পর একদিন ভাস্করের ব্যাংকের চেয়ারম্যান ভাস্করকে ডেকে বলে, আরএম এবং অ্যাসিস্ট্যান্ট আরএম এর স্ক্যামের কারণে ব্যাংকের রেপুটেশন অনেক খারাপ হয়ে গেছে, তাই আমি ব্যাংকে কিছু পরিবর্তন করতে যাচ্ছি। আমি তোমাকে এই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জিএম বানাচ্ছি। আজ থেকে তোমার স্যালারি 19,000 টাকা। ভাস্কর যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। এত বড় প্রমোশন হতে পারে এটা ভাস্কর কখনো কল্পনাও করেনি। ভাস্কর খুব নিষ্ঠার সাথে নিজের কাজ করতে বলেই চেয়ারম্যান খুশি হয়ে ভাস্করকে এই পজিশন দিয়েছে। চেয়ারম্যান ভাস্করকে বলে, তোমার যদি আরো কিছু চাওয়ার থাকে তুমি চাইতে পারো। ভাস্কর চেয়ারম্যানের কাছে স্টোরেজে পড়ে থাকা সেই মারুতি 800 গাড়িটা চায়। চেয়ারম্যান ভাস্করকে গাড়িটা দিয়ে দেয়। ভাস্কর অনেক আনন্দের সাথে গাড়ি নিয়ে বাড়িতে চলে যায়। সুমতি যখন জানতে পারে ভাস্করের এত বড় প্রমোশন হয়েছে, সেও আনন্দে আত্মহারা হয়ে পড়ে। আর গাড়ি দেখে কার্তিক খুশিতে লাফাতে শুরু করে। ভাস্করের জীবনে যেন আনন্দের বন্যা বয়ে যায়। এরপরে সিন বর্তমান সময় চলে আসে। এখানে আমরা দেখতে পাই সিবিআই অফিসার লক্ষ্মণ ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট চেক করছে। ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট দেখে লক্ষ্মণ শকড হয়ে যায়, কারণ ভাস্করের অ্যাকাউন্টে ব্যালেন্স 100 কোটি টাকারও বেশি। লক্ষ্মণ ভাস্করের কাছে জানতে চায় তার অ্যাকাউন্টে এত টাকা কিভাবে এলো। ব্যাংকে চাকরি করে সৎ পথে তো এত টাকা ইনকাম করা কখনোই সম্ভব না। এখানে সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে আমরা দেখতে পাই ভাস্করকে অ্যাসিস্ট্যান্ট জিএম বানানোর পর চেয়ারম্যান ভাস্করকে বলে, আমাদের ব্যাংকের কিছু স্পেশাল ক্লায়েন্ট আছে, তাদের মাধ্যমে আমাদের ব্যাংকে অনেক প্রফিট আসে। তাদের মধ্যে একজন কাস্টমারের নাম হচ্ছে হর্ষাদ মেহরা, তাই আমি চাই তুমি হর্ষাদ মেহরার ব্যাংক অ্যাকাউন্ট পার্সোনালি হ্যান্ডেল করবে। পরের দিন হর্ষাদ মেহরার অ্যাসিস্ট্যান্ট সুরাজ ভাস্করের সাথে দেখা করতে আসে। সুরাজ ভাস্করকে কিছু পেপার দিয়ে বলে, এগুলো কাটারি ব্যাংকের বিআর-এর পেপার। এই কথা শুনে ব্যাংকের একজন পিয়ন চন্দন নামের একজন কর্মকর্তাকে জিজ্ঞেস করে, বিআর-এর মানে কি? চন্দন বলে, সাধারণ গ্রাহকদের যেমন লোন নেওয়ার প্রয়োজন হয় তেমনি কখনো কখনো এক ব্যাংক অন্য ব্যাংক থেকে লোন নেয়, তবে সিস্টেম অনুযায়ী কোনো ব্যাংক সরাসরি অন্য ব্যাংকে লোন দিতে পারে না, এজন্য একজন ব্রোকারের প্রয়োজন হয়। এই মুহূর্তে মাগদা ব্যাংকে এবং কাটারি ব্যাংকের মধ্যে ব্রোকার হচ্ছেন হর্ষাদ মেহরা। অর্থাৎ মাগদা ব্যাংকে যদি কাটারি ব্যাংকে লোন দিতে চায় তাহলে টাকা আগে হর্ষাদ মেহরাকে দিতে হবে। এই টাকাগুলো হর্ষাদ মেহরা কাটারি ব্যাংকে দিয়ে দেবে। পরবর্তীতে কাটারি ব্যাংক যখন টাকা ফেরত দেবে
তখনও একই প্রক্রিয়ায় ফেরত দিতে হবে। দুই ব্যাংকের মধ্যে ব্রোকার হওয়ার কারণে হারশাদ মেহরা কিছু কমিশন পাবে, এটাকেই বিআর বলা হয়। যাই হোক, ভাস্কর বিআর পেপারে সিগনেচার করে বলে এই বিআর এর টাইম 2 সপ্তাহ, তাই 2 সপ্তাহের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে। সুরাজ বলে সময় একটু বেশি লাগতে পারে। ভাস্কর যেন সময় একটু বেশি দেয়, তাই সুরাজ ভাস্করকে খুশি করার জন্য ঘুষ হিসেবে একটা দামি ঘড়ি গিফট করে। কিন্তু ভাস্কর গিফট রিজেক্ট করে দিয়ে বলে এসবের কোনো প্রয়োজন নেই, কাজ সময় মতো কমপ্লিট করলেই হবে। এরপর একদিন কাজ করতে গিয়ে ভাস্করের চোখে পড়ে হারশাদ মেহরার ব্যাংক স্টেটমেন্ট। ভাস্কর হতবাক হয়ে যায়, কারণ এই স্টেটমেন্টে কোটি কোটি টাকার লেনদেন দেখা যাচ্ছিল। ভাস্কর আরও খেয়াল করে ব্যাংক থেকে হারশাদ মেহরাকে যে টাকা দেওয়া হয়েছে সেটা কাটারি ব্যাংকে পাঠিয়েছে কিনা এর কোনো প্রমাণ নেই। ভাস্কর এই ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করলে জানতে পারে হারশাদ মেহরা কাটারি ব্যাংক থেকেও বিআর নিয়েছে। ভাস্করের মনে প্রশ্ন জাগে, হারশাদ মেহরা 2 ব্যাংক থেকে এত পরিমাণ টাকা নিয়ে কি করছে? হারশাদ মেহরা টাকা নেওয়ার কিছুদিন পরেই সেই টাকা ফেরত দেয়, তাহলে টাকা নেওয়ার উদ্দেশ্য কি? ভাস্কর ব্যাপারটা নিয়ে গোপনে ইনভেস্টিগেশন করলে জানতে পারে হারশাদ মেহরা 2 ব্যাংক থেকে বিআর নিয়ে সেই টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে। এই টাকার মাধ্যমে সে শেয়ার মার্কেটের রেট পর্যন্ত কন্ট্রোল করে। হারশাদ মেহরা প্রথমে কোনো কোম্পানির শেয়ার খুব কম দামে কিনে নেয়, এরপর শেয়ার মার্কেটে রেট বেড়ে গেলে সেটা বিক্রি করে দেয়। হারশাদ মেহরা প্রফিট নিজের কাছে রেখে বাকি টাকা আবারও ব্যাংকগুলোকে ফিরিয়ে দেয়। যখন ভাস্কর এই সত্যটা জানতে পারে, সে ভাবে ব্যাংকের চেয়ারম্যানকে সবকিছু জানাবে, কিন্তু পরে চিন্তা করে এমনটা করে তার কোনো লাভ হবে না। তাই ভাস্কর সুরাজের সাথে পার্সোনালি দেখা করে একটা ডিল করে। ভাস্কর বলে এরপর থেকে হারশাদ মেহরা বিআর নিলে সেখান থেকে 1% কমিশন ভাস্করকে দিতে হবে। এমনকি হারশাদ মেহরা যখন কোনো শেয়ার কিনবে এবং বিক্রি করবে সেটা আগে থেকেই ভাস্করকে জানাতে হবে, যাতে ভাস্করও শেয়ার কিনতে পারে। সুরাজের কাছে আর কোনো উপায় না থাকায় সে ভাস্করের প্রস্তাবে রাজি হয়ে যায়। এভাবে বিআর এর কমিশন এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট করে ভাস্কর অনেক টাকার মালিক হয়ে যায়। বিপুল পরিমাণ টাকার মালিক হওয়ার পর ভাস্কর চিন্তিত হয়ে পড়ে এই টাকাগুলোকে ব্ল্যাক থেকে হোয়াইট করবে কিভাবে। হঠাৎ আনোয়ার নামের এক ব্যক্তির কথা ভাস্করের মনে পড়ে, যে টাকা ব্ল্যাক থেকে হোয়াইট করতে সাহায্য করে। এই আনোয়ারের সাথে ভাস্করের পরিচয় করিয়ে দিয়েছিল অ্যান্টনি। ভাস্কর আনোয়ারের কাছে গিয়ে কালো টাকার স্বাদ করার ব্যাপারে হেল্প চায়। তখন আনোয়ার বলে আমরা যদি কোনো লটারি বিক্রেতাকে টাকা দিই তাহলে লটারি বিক্রেতা আমাদেরকে উইনিং লটারির টিকিট দিয়ে দিবে। আনোয়ারের প্ল্যান অনুযায়ী ভাস্কর লটারি বিক্রেতাকে টাকা দিয়ে উইনিং টিকিট দেয়। লটারির প্রাইস ছিল 25 টাকা। ট্যাক্স কেটে 17,000 টাকা ভাস্করের হাতে আসে। ভাস্কর ওই 17,000 টাকার শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। হারশাদ মেহরার সাথে তাল মিলিয়ে শেয়ার কেনাবেচা করে ভাস্কর ওই 17,000 টাকাকে 70 লাখ টাকায় পরিণত করে। এভাবে ভাস্কর তার সমস্ত ব্ল্যাক মানি হোয়াইটে পরিণত করে। সিন প্রেজেন্টে চলে আসে। ভাস্কর সিবিআই অফিসার লাক্সম্যানকে বলে লটারি টাকা ইনভেস্ট করেই সে এত টাকা প্রফিট করতে পেরেছে। এরপর লাক্সম্যান জিজ্ঞেস করে একদিন এসে 70 লাখ টাকা কিভাবে খরচ করেছে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ভাস্কর তার বোনের বিয়ে ঠিক করেছিল। বিয়ের কেনাকাটা করতে স্ত্রী ও বোনকে নিয়ে বড় শপিং মলে গিয়েছিল, কিন্তু ভাস্কর এবং তার পরিবারের গেট আপ দেখে শপিং মলের লোকেরা তাদেরকে তাচ্ছিল্য করেছিল। তাই অপমানের প্রতিশোধ নিতে ভাস্কর ওই দিনই একটা দামি গাড়ি কিনে নেয়। গেট আপ চেঞ্জ করে দামি পোশাক পরে আবারও সে শপিং মলে ফিরে যায় এবং জেদ করে শপিং মল থেকে একসাথে অনেক কিছু কিনে নেয়। এরপর অনেক ধুমধাম করে বোনের বিয়ে দেয়। এভাবে ভাস্কর তার সমস্ত টাকা শেষ করে ফেলে। কিছুদিন পর ভাস্কর আবারও হারশাদ মেহরার কাছ থেকে বিআর থেকে 1% কমিশন পায়। তাই সে আবারও টাকা সাদা করার জন্য আনোয়ারের কাছে যায়। আনোয়ার বলে এবার নতুন কিছু করতে হবে, প্রতিবার একই ব্যক্তি লটারিতে বিজয়ী হলে সবাই ডাউট করবে। আনোয়ার বলে একটি ফেক কোম্পানি স্টার্ট করে সেখানে ট্রানজ্যাকশন দেখিয়ে টাকাকে বৈধ করতে হবে, আর কোম্পানি একবার স্টার্ট হয়ে গেলে প্রতিবারই ওই কোম্পানি থেকেই টাকা বৈধ করা যাবে। আনোয়ারের পরামর্শ অনুযায়ী ভাস্কর সুমতির নামে আচারের বিজনেস স্টার্ট করে। ভাস্কর এই কোম্পানির একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করে দেখায় বাইরের দেশ থেকে প্রোডাক্ট আমদানি করা হচ্ছে। ফেক কোম্পানির ট্রানজ্যাকশন দেখিয়ে ভাস্কর নিজের অ্যাকাউন্টে অবৈধ টাকার পরিমাণ বাড়াতে থাকে। সময়ের সাথে ভাস্কর যেমন প্রচুর টাকার মালিক হয়, তেমনি তার মাঝে টাকার অহংকারও চলে আসে। ধীরে ধীরে ভাস্কর মদ্যপানেও আসক্ত হয়ে যায়। শুধু তাই নয়, অহংকারের কারণে ভাস্কর তার সহকর্মীদের সাথেও খারাপ বিহেভ করতে শুরু করে। ভাস্করের এমন পরিবর্তনে সুমতিও অনেক বিরক্ত। এরপর একদিন কাটারি ব্যাংকের ম্যানেজার একটা কাজের জন্য ভাস্করের কাছে যায়। বিআর নিয়ে আলোচনা করার সময় কথায় কথায় ভাস্কর ম্যানেজারকে বলে হারশাদ মেহরার কাছ থেকে 90 কোটি টাকার বিআর আসার কথা ছিল, এখনো আসেনি।
তার আগেই হারশাদ মেহরা আপনার ব্যাংকের জন্য বিয়ার চাচ্ছে। এই কথা শুনে ম্যানেজার বলে, 90 কোটি অনেক বড় অ্যামাউন্ট। আমি কখনোই এত বড় অ্যামাউন্টের বিয়ার ইস্যু করিনি। আমি সর্বোচ্চ 1 থেকে 2 কোটি টাকার বিয়ার ইস্যু করিয়েছি। ম্যানেজার বিয়ারের পেপার চেক করে দেখে তার সিগনেচার নকল করা হয়েছে, অর্থাৎ হারশাদ মেহরা সিগনেচার নকল করে ফেক বিয়ারের ফেক পেপার তৈরি করে বড় ধরনের জালিয়াতি করছে। এসব দেখে ভাস্কর কনফিউজড হয়ে যায়। ম্যানেজারও অনেক চিন্তিত হয়ে পড়ে। সে ভাস্করকে সতর্ক করে বলে, হারশাদ মেহরা যদি এই 90 কোটি টাকা ফেরত না দেয় তাহলে আরবিআই তদন্ত করবে। এতে আমরা দুজনেই ফেঁসে যাব, আমাদের জেল নিশ্চিত। কাটারি ব্যাংকের ম্যানেজার এসব নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার হার্ট অ্যাটাক করে এবং সেখানেই মারা যায়। হারশাদ মেহরার জালিয়াতির কারণে একটা মানুষ প্রাণ হারালো। ভাস্কর এই ব্যাপারটা নিয়ে সুরাজের সাথে অনেক রাগারাগি করে। এরপর সুরাজকে জানিয়ে দেয় 90 কোটি টাকার বিয়ার ফেরত না দেওয়া পর্যন্ত নতুন কোনো বিয়ার দিতে পারবে না। সুরাজ বিভিন্নভাবে ভাস্করকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ভাস্কর সুরাজের কোনো কথাই শোনে না। এসবের মাঝে সাম্বা স্মাগলিং করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। ভাস্কর পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে ঘুষ দিয়ে সাম্বাকে বের করে। এদিকে আচারের বিজনেস নিয়ে সুমতি এবং তার মায়ের মধ্যে একটা ঝামেলা হয়। সুমতির মায়ের মতে সুমতির মা সুমতিকে আচারের বিজনেস করার আইডিয়া দিয়েছে। তার আইডিয়া ফলো করে ভাস্কর এত টাকা ইনকাম করতে পেরেছে। ভাস্করের আর্থিক অবস্থা পরিবর্তনের ক্রেডিট সুমতির মা নিতে চায়। এসব নিয়ে সে সুমতিকে অনেক কোটি কথা শোনায়। সুমতি তার মায়ের উপর রাগ করে নিজের দোকান ভেঙে ফেলে, যার কারণে সুমতির বিজনেস বন্ধ হয়ে যায়। এসব দেখে ভাস্করের বাবা আর চুপ করে থাকতে পারে না। বহু বছর পর সে ভাস্করের সাথে কথা বলে। ভাস্করের বাবা ভাস্করকে নিজের রুমে ডেকে দরজা বন্ধ করে দেয়। এরপর ভাস্করকে জিজ্ঞেস করে, তোমার ইনকাম সোর্স আসলে কি? আচারের বিজনেস যে ফেক এটা আমি জানি, তাই সত্যিটা আমাকে জানাও। ভাস্কর তার বাবাকে সমস্ত সত্যি জানায়। ভাস্করের বাবা ভাস্করকে অবৈধ বিজনেস বন্ধ করে সৎভাবে জীবনযাপন করার পরামর্শ দেয়। সুমতি আড়াল থেকে ওদের কথা শুনতে পায়। সুমতি যখন জানতে পারে তার শখের বিজনেসটা আসলে ভাস্করের অবৈধ টাকা বৈধ করার মাধ্যম ছিল, সে অনেক কষ্ট পায়। সে ভাস্করের সাথে কথা বলা অফ করে দেয়। এসবের পর ভাস্কর সমস্ত অবৈধ কাজ ছেড়ে দিয়ে সৎভাবে জীবনযাপন করতে শুরু করে। টাকার অহংকারে অন্ধ হয়ে সে যাদের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের সবার কাছে ক্ষমা চায়। অনেকদিন রাগ করে থাকার পর ধীরে ধীরে সুমতি স্বাভাবিক হতে শুরু করে। ভাস্করের পরিবারে আবারও সুখ ফিরে আসে। এসবের মাঝে সুরাজ আবারও বিয়ারের জন্য আসলে ভাস্কর বিয়ারের পেপার অ্যাপ্রুভ না করে সেটা ছিঁড়ে ফেলে। কিন্তু ব্যাংকের জিএম হারশাদ মেহরার বিয়ার অ্যাপ্রুভ করার জন্য ভাস্করকে প্রেশার দিতে শুরু করে, যার কারণে ভাস্কর জিএম এর কাছে রেজিগনেশন লেটার দিয়ে জব ছেড়ে দেয়। এই ঘটনার পরের দিনই সিবিআই অফিসাররা ভাস্করকে জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকে নিয়ে যায়। এই দৃশ্য আমরা মুভির একদম শুরুতে দেখেছি। সিবিআই অফিসার লাক্সমান ভাস্করকে বলে, তোমার ব্যাংক ব্যালেন্সের জন্য তুমি লিগ্যাল ডকুমেন্ট তৈরি করেছো, ঠিক আছে, কিন্তু আমি চাইলেই তোমার সমস্ত ডকুমেন্টস গায়েব করে দিতে পারবো। আর আমি যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে তোমার অ্যাকাউন্টের ইনফরমেশন দেই তাহলে তোমাকে জেলে যেতে হবে। তুমি যদি এসব থেকে বাঁচতে চাও তাহলে তোমার অ্যাকাউন্টে থাকা 100 কোটি টাকা হারশাদ মেহরার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। ভাস্কর বুঝতে পারে সিবিআই অফিসার হারশাদ মেহরার জালিয়াতির সাথে জড়িত। শুধু তাই নয়, ব্যাংকের চেয়ারম্যান এবং জিএম ও হারশাদ মেহরাকে সাপোর্ট করছে। এখন ভাস্কর যদি তার 100 কোটি টাকা হারশাদ মেহরাকে দেয় তাহলে হারশাদ মেহরা ওই টাকা থেকে 90 কোটি টাকা দিয়ে ব্যাংকের লোন পরিশোধ করবে। এতে করে হারশাদ মেহরার উপর আর কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে না। সিবিআই অফিসারের ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে ভাস্কর শেষ পর্যন্ত তার সমস্ত টাকা হারশাদ মেহরার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে রাজি হয়। ভাস্কর চেক সিগনেচার করে ব্যাংক থেকে চলে যায়। কিন্তু পরের দিন ভাস্করের অ্যাকাউন্ট থেকে টাকা বের করতে গিয়ে ব্যাংক কর্তৃপক্ষ শকড হয়ে যায়। তারা জানতে পারে ভাস্কর আরও 10 দিন আগেই তার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা উইথড্র করে অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। কিন্তু ব্যাংকের কম্পিউটারে ডেটা ফিট হয়ে আছে কিছুক্ষণ আগে, যার কারণে এতদিন কেউ ব্যাপারটা জানতে পারেনি। এমনকি জিএমও এই ব্যাপারে কিছুই বুঝতে পারেনি। এর পরের দৃশ্যে আমরা ভাস্কর এবং তার পরিবারকে ফ্লাইটে দেখতে পাই। ভাস্কর তার পুরো পরিবার নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ভাস্কর তার বাবাকে সবকিছু জানানোর কিছুদিন পর ভাস্করের বাবা আবারও ভাস্করকে ডেকে বলেছিল, তুমি যেহেতু অবৈধভাবে টাকা ইনকাম করছো, আজ না হোক কাল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অথবা আরবিআই কর্তৃপক্ষ তোমাকে জিজ্ঞাসাবাদ করবে। এসব থেকে নিজেকে বাঁচাতে হলে তোমাকে ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে নিতে হবে এবং দেশ ছেড়ে চলে যেতে হবে। ফিউচার সিকিউর করতে চাইলে তোমাকে আমেরিকায় বাড়ি কিনতে হবে। ভাস্করের বাবা তার পরিচিত লোকদের মাধ্যমে তাদের সকলের আমেরিকায় সেটেল হওয়ার ব্যবস্থা করে
এরপর ভাস্কর নিজেই আরবিআই কর্তৃপক্ষকে মাগদা ব্যাংকের জিএম, চেয়ারম্যান এবং সিবিআই অফিসার লাক্সম্যানের সমস্ত কুকীর্তির কথা জানিয়ে দেয়। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইনভেস্টিগেশন করার পর তাদের সবাইকে অ্যারেস্ট করে, এমনকি হারশাদ মেহরাকেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। এভাবে সবাইকে ফাঁসিয়ে দিয়ে ভাস্কর তার পরিবারকে নিয়ে আমেরিকায় সেটেল হয়, আর মুভিটি এখানেই শেষ হয়। এখানে দুর্নীতি করার পরেও ভাস্করের গল্পের হ্যাপি এন্ডিং দেখানো হয়েছে। অপরদিকে ব্যাংকের বাকি কর্মকর্তা এবং হারশাদ মেহরার করুণ পরিণতি দেখানো হয়েছে। সবাই যার যার অপরাধের শাস্তি পেলেও ভাস্কর চালাকি করে পালিয়ে গিয়ে বেঁচে গেছে। ভাস্করের গল্পের এন্ডিং যাই হোক না কেন, আমাদেরকে বাকিদের পরিণতি থেকে শিক্ষা নিতে হবে।